ওয়েলকাম। এসএলএসটির যে একাদশ দ্বাদশের ফাইনাল মেধা তালিকা যেটা প্রকাশিত হয়েছে, এরপরে যে কাউন্সেলিং, এই কাউন্সেলিং কিন্তু এবার একটু কিছুটা ভিন্ন পদ্ধতি হচ্ছে, যেটাকে আমরা জানি ওপেন কাউন্সেলিং পদ্ধতিতে। এবং আমি একটা কথা অনেকবার আগেও বলেছিলাম যে কম্বাইন্ড মেরিট লিস্ট কিন্তু এবার হবে, সেটাই কিন্তু হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু কাউন্সেলিংটা হবে। কি সেই কম্বাইন্ড মেরিট লিস্ট এবং কিভাবে কাউন্সেলিংটা ওপেন কাউন্সেলিং হবে, এটার জন্য কি সুবিধা হবে প্রার্থীদের না কারো কোনো অসুবিধা হবে, সমস্ত বিষয়টাই খুব সংক্ষেপে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করবার চেষ্টা করব। প্রথমেই বলি যে যেটা একাদশ দ্বাদশে কাউন্সেলিং প্রক্রিয়া হবে সেটাই কিন্তু নবম দশমেও অ্যাপ্লাই হবে, ফলে দুই ক্ষেত্রে একই রকম হবে। আপনারা জানেন যে মেধা তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে সবার একটি সিঙ্গেল র্যাঙ্কই দেওয়া হয়েছে, কিন্তু এবার এখান থেকে তাহলে কম্বাইন্ড মেরিট লিস্টটা কিভাবে আসছে, আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করেছেন যে প্রত্যেকের একটা করে র্যাঙ্ক আছে, কিন্তু শুধুমাত্র ফিমেল যারা, মেল ফিমেলেও তারা আছেন, আবার সেই শিক্ষিকারা আবার আপনার যে ফিমেল কোটাতেও কিন্তু তাদের নামটা আছে, তাদেরই একমাত্র মাল্টি র্যাঙ্ক বা মানে টুইন র্যাঙ্ক হয়েছে, দুদিকে র্যাঙ্ক আছে। বাকি এসসি এসটি ওবিসি পিএইচ যে কোটাতেই থাকুক না কেন তাদের কিন্তু একটি র্যাঙ্ক হয়েছে। এটাই কাউন্সিলিংয়ের খুব সুবিধা। এই যে কম্বাইন্ড মেরিট লিস্টে কাউন্সিলিং হবে, এক্ষেত্রে কোনো রকম ওই স্কুলের ক্ষেত্রে একটা 100% রোস্টার আছে, সেটা মেনটেন করতে হয়। কি এই 100% রোস্টার? যারা ইতিমধ্যেই শিক্ষকতার সাথে যুক্ত তারা খুব ভালো জানেন, অনেকে যুক্ত না হয়েও জানেন, না জানাটার কোনো কারণ নেই, আবার কেউ কেউ হয়তো আছেন তারা জানেন। 100% রোস্টার হচ্ছে স্কুলের, একটি স্কুল ধরুন আমি একটি স্কুলে পড়াই বা আপনি একটি স্কুলে পড়াতে যাবেন, সেই স্কুলে 20 জন স্টাফ আছে। এই 20 জন স্টাফের মধ্যে নির্দিষ্ট করা আছে, যেহেতু রিজার্ভেশন কোটা আমাদের দেশে সংবিধান স্বীকৃত, সেটা মানতে হয়, কোন পোস্টটা কত নম্বর পোস্টটা কিসের পোস্ট হবে। এই পোস্টটা জেনারেল, তারপরের পোস্টে এসসি, তারপরের পোস্টটা আসবে এসটি, তারপরে একটা পোস্ট আছে ওবিসি, এইভাবে করে মেনটেন করতে হয়, ঠিক আছে। সেই হিসেবে যদি কাউন্সেলিং হতো তাহলে স্কুল নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল এই স্কুল আছে বাঁকুড়া অমুক স্কুল, সেই স্কুলের এডুকেশনের পোস্টটা এবারে জেনারেল আছে, অর্থাৎ সেখানে জেনারেল যেতে পারবে, মানে জেনারেল মানে যে কেউ যেতে পারবে। আবার ধরুন আছে মালদার অমুক স্কুল, সেই স্কুলের ওই তার স্কুলের রোস্টার অনুযায়ী এবারে তার এডুকেশনের পোস্টটা পড়েছে এসসি, তাহলে সেখানে শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটই কিন্তু সেই স্কুলে চুজ করতে পারতো, কোনো সাধারণ প্রার্থী সেখানে চুজ করার সুযোগ ছিল না। আবার ধরুন কোনো একটি নদিয়ার অমুক স্কুল, সেই স্কুলের এই এডুকেশন ফিলোসফির এই পোস্টটা আছে শুধুমাত্র এসটি, সেই স্কুলে শুধুমাত্র একজন এসটি প্রার্থী চয়েস করতে পারতেন এতদিনের নিয়ম অনুযায়ী, কোনো জেনারেল বা কোনো এসসি প্রার্থী সেখানে ফাঁকা থাকলেও নিতে পারতেন না। এই 100% রোস্টার মেনটেন করার একটা ব্যাপার ছিল প্রত্যেক স্কুলেরই, কিন্তু এখন নিয়োগ প্রক্রিয়াতেই একটি বদল এসছে, ফলে নিয়োগকর্তা এখন হয়ে গেছে মধ্যশিক্ষা পর্ষদ, ফলে সেই স্কুল ওয়াইজ 100% রোস্টার মেনটেন করার ব্যাপারটা আর নেই, এখন আর নেই। এটা অনেক দিন ধরেই বিষয়টা একটু চেঞ্জ হয়েছে, এবার আর হবে না। ফলে তাহলে এবার প্রথম প্রশ্ন, কয়েকটা প্রশ্ন উঠবে, সেই উত্তরগুলো দিয়ে আমি জায়গাটায় আসছি যে তাহলে কি স্যার এসসি এসটি যে রিজার্ভেশন মানা হবে না? হবে। নিয়োগের যখন মেধা তালিকা তৈরি হয়েছে সেখানেই সেই তার মানে রিজার্ভেশন কোটা মেনে নেওয়াই হয়েছে। ধরুন 100টা পোস্ট আছে কোনো একটি সাবজেক্টে, তার মধ্যে জেনারেলদের জন্য আছে হয়তো 40টা, এসসিদের জন্য আছে 20টা, এসটিদের জন্য আছে 20টা, ওবিসিদের এত, পিএইচের এত, সেই অনুযায়ী মেধা তালিকা করা হয়েছে, অর্থাৎ রিজার্ভেশন অনুযায়ী মেধা তালিকা করা হয়ে গেছে। এতগুলো পোস্টের মধ্যে এতজন জেনারেল আছে, এতজন এসসি আছেন, এতজন এসটি আছেন, এতজন ওবিসি আছেন, এতজন ওবিসি বি আছেন, যেটা আমাদের সংবিধান স্বীকৃত যে রিজার্ভেশন কোটা হয় সে অনুযায়ী প্যানেলটা তৈরি হয়েছে। স্কুল ওয়াইজ তাহলে আর রিজার্ভেশনটা থাকছে না, এক্ষেত্রে প্রত্যেক প্রার্থীর সুবিধা হলো। কেন বলছি? কিভাবে কাউন্সিলিংটা হবে? কাউন্সিলিংয়ে যখন যাবেন, যার এই কম্বাইন্ড র্যাঙ্ক অনুযায়ী অর্থাৎ মেধা অনুযায়ী, আপনি এসসি এসটি যে কোটাতেই মানে রিজার্ভেশনের সুবিধা নিয়েও যদি পেয়ে থাকেন কেউ, তার তো একটা লিস্ট আসবে, যিনি এসসি এসটি বা জেনারেল যে প্রার্থী হন, যার মানে নম্বর স্কোর সবচেয়ে বেশি তিনি 1 নম্বরে থাকবেন, তার থেকে সেকেন্ড 2 নম্বরে থাকবেন, এইভাবে করে 100 অব্দি 1000 অব্দি প্যানেলটা তৈরি হবে। শুধুমাত্র ফিমেলদের এখানেও একটা র্যাঙ্ক থাকবে, আবার ফিমেলের কোটাতেও একটা র্যাঙ্ক থাকবে, বাকিদের আর কোনো র্যাঙ্ক
থাকবে না। এইবারে যখন কাউন্সেলিং হবে, ওপেন কাউন্সেলিংটা কিভাবে হবে, স্কুলটা ওপেন টু অল থাকবে। প্রথম যিনি আছেন তিনি যে কোনো যতগুলো পোস্ট ভ্যাকান্ট আছে সেখান থেকে যে কোনো একটি স্কুল নির্বাচনের সুযোগ পাবে। সব স্কুল তার কাছে আছে, সেখানে আর এসসি এসটি মানে ওবিসি এগুলো দেখার কোনো ব্যাপার নেই। শুধুমাত্র কোনো মেল টিচার তিনি কোনো গার্লস স্কুলটা নিতে পারবেন না। একজন ম্যাডামের কাছে দুটো মানে এক্সট্রা অপশন কোনটা থাকছে, তিনি জেনারেলের সমস্ত স্কুলগুলো পেয়ে যাচ্ছেন, জেনারেল বলতে সমস্ত স্কুলই, এবং সাথে তিনি গার্লস স্কুলও পাবেন। দুটোর একটা তিনি চুজ করতে পারেন। বাকি যারা যেভাবে আছেন, এমন আগে যেটা হতো এসসিতে আমি র্যাঙ্ক করেছি মানে এসসির যে কটা স্কুল আছে সে কটা স্কুলের মধ্যে আমার সীমাবদ্ধ ছিল। আমি এসটিতে র্যাঙ্ক করেছি মানে শুধুমাত্র এসটির জন্য এই কটা স্কুল আছে, এতগুলো স্কুলের মধ্যে মাত্র 20টা স্কুল এসটির জন্য আছে, তা আমি শুধু এই কটা স্কুলই পেতাম। সেটা কিন্তু এবার আর থাকছে না। অর্থাৎ ওপেন কাউন্সিল বলতে টোটাল পোস্ট ভ্যাকান্সিটা ওপেন টু অল, র্যাঙ্ক অনুযায়ী সবার কাছে বহু চয়েস থাকবে। আগে এমন অনেক হয়েছে, হয়তো কোনো কোটায় আমি র্যাঙ্ক করেছি, আমার বন্ধুদের মধ্যে অনেককে দেখেছি, কিন্তু পাশের কাছে একটা স্কুল রয়েছে কিন্তু সেই পোস্টটা জেনারেল তিনি পেলেন না, তাকে ওই নির্দিষ্ট কোটার কারণে তাকে দূরবর্তী কোনো স্কুলে বা তুলনামূলক অপছন্দের স্কুলে তাকে যেতে হয়েছে। এবারে কিন্তু আর সে সমস্যাটা হচ্ছে না আপনাদের কারণ ওপেন টু অল, শুধুমাত্র ম্যাডামদের জন্য এক্সট্রা অপশন, যেটা মেলেও দেখবেন, মেল ফিমেলেও আপনাদের নাম আছে, আবার অনলি ফিমেলও নাম আছে। অর্থাৎ ফিমেলের পোস্টটা শুধুমাত্র গার্লস, কারণ আপনারা জানেন গার্লস স্কুলে এখনো পর্যন্ত আমাদের দেশের যা নিয়ম আছে সেখানে কোনো শিক্ষক যোগদান করতে পারেন না। কিন্তু একজন শিক্ষিকা তিনি বয়েজ স্কুলেও যেতে পারবেন, কোয়েড স্কুলেও যেতে পারবেন, গার্লস স্কুলেও যেতে পারবেন। আরেকজন শিক্ষক কোয়েড স্কুলেও যেতে পারবেন এবং বয়েজ স্কুলে যেতে পারবেন। যদিও এটা নিয়ে একটা বিতর্ক আছে যে কেন শিক্ষকরা মানে গার্লস স্কুলে যোগদান করতে পারবে না, কলেজে যদি পারেন, এই বিতর্কের জায়গাটা আলাদা, সেটা আজকে আবার টপিক নয়। যেহেতু এইভাবেই কিন্তু ওপেন কাউন্সিলিংটা হবে, অর্থাৎ কম্বাইন্ড র্যাঙ্ক অনুযায়ী জেনারেল এসসি এসটি সব কিছু মিলিয়ে আপনার একটা র্যাঙ্ক এসছে, সেই র্যাঙ্ক অনুযায়ী আপনি যাবেন। সেই সময় আপনার সামনে যে কটা স্কুল থাকবে, আপনার আগে যে কজন আছে তারা তাদের পছন্দের স্কুল নিয়ে গেছে, এবার আপনি যাওয়ার পরে আপনার সামনে যে কটা স্কুল থাকবে আপনাকে আর তখন তাকাতে হবে না যে কোনটা এসসি পোস্ট কোনটা এসটি পোস্ট, এরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকবে না। শুধু বাধ্যবাধকতা থাকবে মেল ফিমেল। একজন ম্যাডামের কাছে সেই বাধ্যবাধকতা থাকছে না, তিনি কোয়েড স্কুল নিতে পারেন, বয়েজ স্কুল নিতে পারেন, আবার গার্লস স্কুল নিতে পারেন। শুধু শিক্ষকের জন্য গার্লস স্কুল বাদে যে কোনো স্কুলটাই তিনি চুজ করতে কিন্তু পারবেন। ফলে কাউন্সেলিংটা কিন্তু অনেক ভালো হবে। এই কাউন্সেলিংয়ের দুটো কারণ আছে। প্রথম কথা, যেহেতু স্কুলের হাত থেকে এখন নিয়োগকর্তাটা চেঞ্জ হয়েছে, সেটা একটা বড় কারণ। দ্বিতীয়ত হচ্ছে এইভাবে কাউন্সেলিং করলে কিন্তু সময়টা অনেক কম লাগবে, একদিনই একটা সাবজেক্টের কাউন্সেলিং খুব ইজিলি হয়ে যাবে। কিন্তু যদি সমস্ত রোস্টার মেনে করতে হতো, আগে জেনারেল হবে, তারপরে এসসি, তারপরে এসটি, ওবিসি, এই সমস্যাটা বেশি হতো। এবার এখান থেকে যারা রিফিউজ করবে বা কোনো কারণে হবে, সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং থেকে ডাক পাবে। তবে মহিলাদের কিন্তু ওয়েটিং থেকে ডাক পাওয়ার সম্ভাবনাটা শিক্ষিকাদের অনেকটাই বেশি এবারে শিক্ষকদের তুলনায় হবে। এই বিষয়ে আরও বিস্তারিত আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, কেন কাদের বেশি কাদের অসুবিধা। আর একটা শুধুমাত্র বিষয় আমি জানিয়ে রাখি, যে কাউন্সেলিং হলে নিয়োগটা এত তাড়াতাড়ি হবে একটা বিরাট সমস্যা, আমরা হয়তো কেউ সেটাকে দেখছি না, একটা বিরাট সমস্যা আছে কিন্তু 31শে আগস্টের আগে যোগদান করা নিয়ে। সেই বিষয়টা নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।